ওয়েলকাম টু ইউ অল। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় মোডাল অক্সিলিয়ারিজ। থাম্বনেলে তাই লিখেছি আমি, কিন্তু এই মোডাল অক্সিলিয়ারিজ চেনবার জন্য প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের তফাৎটা একটু বুঝে নেওয়া দরকার আছে। কেননা অনেক প্রিন্সিপাল ভার্ব অনেক অক্সিলারি ভার্বের মতো ব্যবহার হয়, আবার অনেক অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মতো ব্যবহার হয়। অতএব চিনতে হবে যে কি করে বুঝবো সেটা। প্রিন্সিপাল ভার্ব দে আর ভার্বস দে আর ইন্ডিপেন্ডেন্টলি ইউজড, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহার হয়। আর অক্সিলারি ভার্বস যেগুলো, দে আর ইউজড টু হেল্প সাম আদার ভার্বস টু ফর্ম ভয়েসেস, মুডস অর টেন্সেস। অর্থাৎ এই যে অক্সিলারি শব্দটার মধ্যে লুকিয়ে আছে হেল্পিং, সাহায্য করা। ঠিক আছে, তো সেই ভার্বগুলো ব্যবহার করা হচ্ছে যাতে অন্য ভার্বদেরকে সাহায্য করা যায় ভয়েস তৈরি করতে, টেন্স তৈরি করতে বা মুড তৈরি করতে, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা কি করে চিনবো, কি করে বুঝবো, আগে এটা দেখে নিই। যেমন ধরো এম এম ভার্বটা, ধরো একটা বি ভার্বের একটা রূপ। বি ভার্বের অনেক রূপ আছে, হ্যামিজার, ওয়াজ ওয়ার, বিং, বিন, এই সমস্ত। তো এম ধরো, এই এম ভার্বটা ঠিক আছে, এটা অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে, এটা আবার মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ঠিক আছে, যদি এটা এর সঙ্গে অন্য কোনো ভার্ব আসে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তখন এটা অক্সিলারি হিসেবে ব্যবহার হবে। যেমন ধরো আমি বললাম আই অ্যাম স্যাটিসফাইড, তখন এই এমটা এই হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, অথবা অন্য উদাহরণ নিতে পারো, আই এম ইনসাল্টেড বাই হিম, পাস্টে ওয়াজ হতে পারে। তো এখানে দেখো এই ভার্বটা একে হেল্প করছে, গঠন করতে, বাক্যটা গঠন করতে সাহায্য করছে। কিন্তু যখন আমি যদি বলি আই অ্যাম সরি, এটা কিন্তু মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা তো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। এটা অক্সিলিয়ারি, এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, প্রধান। তাহলে দেখতে পাচ্ছ যে একটা বিভার্ব বা যে কোনো ভার্ব, সেটা আরো একটা উদাহরণ নিতে পারি আমরা। ধরো আমি বললাম হি হ্যাড ডান ইট, হি হ্যাড, এবার হ্যাড দিয়ে বলছি, হি হ্যাড ডান ইট। এই হ্যাড দেখো এখানে কিন্তু এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা অক্সিলিয়ারি বিকজ ইট হেল্পস দ্য ভার্ব ডান টু মেক দ্য সেন্টেন্স। এটা সাহায্য করছে। পাস্ট পারফেক্ট টেন্স, টেন্স নিয়ে তো আমি আলোচনা করেইছি। এবার যদি বলি হি হ্যাড a fine, a fine বা বিউটিফুল বাংলো, বাংলো। দেখো এখানে হ্যাডটা কিন্তু, এখানে হ্যাডটা কিন্তু মেন ভার্ব। তার ছিল, তার ছিল একটা সুন্দর বাংলো, ছিল মেন ভার্ব। ঠিক আছে, হ্যাভেরই থার্ড ফর্ম। কিন্তু দেখো এখানে এই ভার্বটা হ্যাডটা এখানে কিন্তু সেই অর্থে কাজ করছে না, এই সাহায্যকারী হিসেবে কাজ করছে, ডানকে বাক্যটা তৈরি করতে সাহায্য করছে। তাহলে একই ভাব দেখো, এই কারণে আমি তো তোমাদেরকে মডাল অক্সিলারি বলবার আগে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বের একটু তফাৎটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আর একটা জিনিস একটু জানো তোমরা যেগুলো, কিন্তু আমি চিনিয়ে দিই যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে কোনগুলো পড়ছে। যেমন একটা বলি, প্রিন্সিপাল ভার্বের মধ্যে আর কি কি পড়ছে, কি কি ভাগ আছে, ছোট ছোট করে সব সব জায়গাগুলো বলছি না, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। প্রিন্সিপাল ভার্বের আবার দুটো ভাগ আছে, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ট্রানজিটিভ
ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব তার মানে সকর্মক ক্রিয়া, সকর্মক, বাংলায় সকর্মক। দেখো আমি অন্যান্য ক্লাস নেওয়ার সময় এটা নিয়ে আলোচনা করেছি। সকর্মক ক্রিয়া, কর্ম আছে যার, অবজেক্ট আছে যার, ঠিক আছে, কর্ম আছে যার, সেটা ট্রানজিটিভ ভার্ব। আবার যেটা কর্ম নেই ইনট্রানজিটিভ ভার্ব। এরকম কোনো ব্যাপার নেই যে এটা ইনট্রানজিটিভ ভার্ব এটা ইনট্রানজিটিভ, এরকম কোনো ব্যাপার নেই। একটা ভার্ব সেটা ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। যদি তার অবজেক্ট থাকে, কর্ম থাকে, তাহলে কর্ম কি তো আগেই বলেছিলাম আমি, যে যখন একটা বাক্যের মূল ভার্ব বা মূল ক্রিয়াকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তরটা পাবো। ঠিক আছে, তাহলে একটা ভার্ব ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, কারণ তার অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, এইটুকু বিষয় মনোলজি বলবার জন্য প্রিন্সিপাল ভার্বের যেটা বলবার দরকার আমি সেই জন্য বললাম। এবারে আমরা মোডালসে আসবো। মোডাল, এরকম মোডাল শব্দটা মোডালিটি থেকে আসছে, বা মোড, এমওডি, মোড অর্থে ধরন, প্রকার। এমওডি মোড অর্থে ধরন বা প্রকার। তার মানে সেই ভার্বগুলো বাক্যের ধরনটাকে বদলে দিচ্ছে, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করছে। এই কারণে মোড থেকে মোডাল কথাটা আসে। এমওডি মুড নয়, মুড এমডব্লিউডি মুড আলাদা। আর এমওডি মোড মানে ধরন বা প্রকার, কাইন্ড, টাইপ। A modal verb is a type of verb that contextually indicates a modality. Contextually, খেয়াল করো, বলছে একটা মোডাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা প্রাসঙ্গিকভাবে, কন্টেক্সচুয়ালি মানে প্রাসঙ্গিকভাবে, বিভিন্ন ডিকশনারিতে বিভিন্ন ধরনের সংজ্ঞা তুমি পাবে, তোমরা পাবে। একটা যখন খুঁজবে দেখবে, উইকিপিডিয়া যদি যাও একরকম দেখবে সংজ্ঞা, বিষয়টা সেই এক, ভাষাগত প্রয়োগের তফাৎ আছে। কারণ ভাষা জিনিসটাই তাই, তার কোনো নির্দিষ্ট ধারায় সে বাধা থাকে না। তুমি যদি ওয়েবস্টার খোলো তার পাবে, অক্সফোর্ড খোলো পাবে, বিষয়টা এক, কিন্তু ভাষার প্রয়োগগত দিকগুলো আলাদা। তা আমি সহজ করে জেনে বলছি জিনিসটা, যে মোডাল ভার্ব ইজ আ ভার্ব দ্যাট কন্টেক্সচুয়ালি ইন্ডিকেটস আ মোডালিটি। আ মোডালিটি মানে একটা ধরন, একটা অবস্থা, একটা সিকোয়েন্স। যেমন রিকোয়েস্ট, কমান্ড, কমপ্লিকেশন, সরি অব্লিগেশন, এই সমস্ত বাধ্যবাধকতা, কোথাও অনুরোধ, কোথাও পারমিশন, এই সমস্তগুলোকে নির্দেশ করবে। এইটাই মোডাল ভার্বস করে। এখন অক্সিলারিজ আর মোডাল অক্সিলারিজ এর মধ্যে কোনো তফাৎ কিন্তু আদৌ নেই। মোডাল, কারণ ওই প্রতিটা অক্সিলারি সেটাই বাক্যের ধরনকে বদলে দিচ্ছে। অতএব অল আর কল্ড মোডাল অক্সিলারিজ, সবাইকে মোডাল অক্সিলারিজ বলা যাবে, যেগুলো আমরা এখন আলোচনা করব। জানো তোমরা সেগুলো? যেমন ধরো বিভার, বিভার থেকে আমরা কি কি পাই? এই বিভার, বি মানে হওয়া, বিভার থেকে কি কি পাই? বিভার থেকে প্রেজেন্ট ফর্মে পাই অ্যামিজার, ফার্স্টে পাই ওয়াজ ওয়্যার, এছাড়া পাই বিন, বিং, এই সমস্ত। এগুলো বিভিন্ন টেন্সে, যেমন আমি প্যাসিভ ফর্ম দেখেছিলে এগুলোর ব্যবহার সব বিভিন্ন ক্ষেত্রে। কোনটা প্যাসিভে কন্টিনিউয়াসের ব্যবহার, প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার, পাস্ট পারফেক্টের ব্যবহার, এগুলো সব দেখেছিল, ওগুলো নিশ্চয়ই দেখেছিলে। এইগুলো হচ্ছে বিভাগ থেকে জাত অক্সিলিয়ারিজ, এরকম। আবার ধরো ডু থেকে যদি বলি, ডু ভার্ব, এই ডু ভার্ব থেকে আমরা পাচ্ছি ডু বা ডাজ, ডু তো পাচ্ছি, ডু অর ডাজ অর ডিড, এগুলো পাচ্ছি। ঠিক আছে, আবার ধরো আর কি কি আছে। এবার এগুলো তো খুব সোজা জিনিস, এমন কিছু বিষয় না
বিভাগ থেকে এই ভার্বগুলো পাওয়া যাচ্ছে। আমি মূলত আর কতগুলো যেগুলো দেখাবো তার ব্যবহারটা এমন কিছু বিষয় না, একটু বুঝে নেওয়া শুধু, ঠিক আছে? যে ঠিক কি বোঝায়, কোথায় ঠিক আমি প্রয়োগটা করব। যেই প্রয়োগটা করছি একটা মডেল অক্সিলারিকে, বাক্যের ধরনটা বদলে যাচ্ছে। আমি যখন ভার্বের অন্যান্য ইউজ নিয়ে কথা বলেছি, দেখবে এর আগের ভিডিওতে সব আছে, সেখানে আমি ইজ টু, অ্যাম টু ইউজ এগুলো সব বলেছি। হ্যাজ টু কিভাবে পাল্টাচ্ছে, অর্থগত দিকগুলো কিভাবে বদলাচ্ছে, এগুলো আলোচনা করেছি। এবারে আরো কিছু মোডালস আমরা চলে আসি। যেমন ধরো মাস্ট। মাস্ট কি বোঝায়? মাস্টটা যেমন একটা মডেল অক্সিলারি, এটা আবার একটা নাউন ফর্ম হিসেবেও কিন্তু ব্যবহার হয়। যেমন আমরা অনেক সময় বলি, ও ইট ইজ এ মাস্ট। এটা ইডিওমেটিক্যালি কতটা ঠিক এ নিয়ে প্রশ্ন আছে, বিকজ ইট হ্যাজ নট ইয়েট গট আ গ্রিন টেক। আমেরিকান ইংলিশে তো প্রচুর ভুল ব্যবহার আছে, অনেক ভুল গ্রামাটিক্যালি, ইডিওমেটিক্যালি খুব ভুল ব্যবহার আছে। ব্রিটিশ ইংলিশটা কারেক্ট। এখন আমেরিকান ইংলিশেরও ভিড় এসে যাচ্ছে, তোমরা বিভিন্ন টেক্সট পড়তে গেলে দেখতে পাবে সেখানে আমেরিকান ইংলিশ, আমেরিকান অথরদের লেখাগুলো দেওয়া হচ্ছে। সেখানে ইডিওমেটিক্যালি, গ্রামাটিক্যালি অনেক রং সেন্টেন্স আমি দেখতে পাই, ঠিক আছে? তো মাস্ট এইভাবে নাউন ফর্মে সব ব্যবহার হয়। তাহলে আমরা প্রথমে মাস্ট নিয়ে ভাবি, মাস্ট কোথায় ব্যবহার করবো বা মাস্ট কি বোঝায়। প্রথমে নিচ্ছি মাস্ট। মাস্ট কি বোঝায়? অব্লিগেশন অর সার্টেনটি। অব্লিগেশন একটা বাধ্যতা, বাধ্যবাধকতা। অব্লিগেশন একটা সার্টেনটি, নিশ্চয়তা। সার্টেনটি নিশ্চয়তা বোঝায়। আই মাস্ট ডু ইট, হি মাস্ট কাম। অব্লিগেশন কোথাও অব্লিগেশন থাকছে বা একটা নিশ্চয়তা বোঝাচ্ছে, না সে আসবেই বা সেটা করবেই। যেমন তারপরে ধরো ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড। কি বোঝায়? ক্যানেরই পাস্ট রূপ হচ্ছে কুড, জানো, আমরা জানি এসব। ক্যান কি বোঝায়? মূলত পারা। পারা বলতে নিশ্চিত ভাবে পারা। আর তারই কাছাকাছি আর এক দোসর আছেন মে। মে বলতে অনিশ্চিত ভাবে পারা। ওই জন্য দেখবে যখন আমরা কোনো রিকোয়েস্ট তৈরি করি বা অরিজিনালি মেয়ের ইউজ আমরা অনেক সময় করি, মে আই কামিং স্যার, মে আই কামিং, ঠিক আছে? কেন মে আই কামিং? তোমাকে তিনি ঢুকতে দিতেও পারেন, নাও দিতে পারেন, অনিশ্চয়তা। যখন সার্টেনটি থাকছে তখন ক্যান, কিন্তু যখন সার্টেনটি থাকছে, নিশ্চয়তাটা থাকছে না, তখন মেয়ের ব্যবহার হবে সাধারণত। তো ক্যান বা কুডের কোথায় ব্যবহার করব, কি বোঝায় সেটা? একটা হচ্ছে এবিলিটি, মানে সক্ষমতা, কোনো কিছু পারার ক্ষমতা, আই ক্যান ডু ইট, আমি এটা পারি করতে, এবিলিটি সক্ষমতাকে বোঝায়। অথবা পারমিশন বোঝায়, পারমিশন বোঝায়, ঠিক আছে? পারমিশনও বোঝায়। আর মেও পারমিশন বোঝায়, মে বা মাইট, মে অথবা মাইট, এটাও পারমিশন বোঝায়। আরেকটা জিনিস বোঝায় পসিবিলিটি। আরেকটা কি বোঝায়? পসিবিলিটি, সম্ভাবনা। পসিবিলিটি, পসিবিলিটি সম্ভাবনা বোঝায়। পসিবিলিটি অথবা পারমিশন, এখানেও তাই, পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। কোনো অনুমতির জায়গা, কিছু বলা, অনুমতি চাইছো, সেক্ষেত্রে মে বা মাইটের ব্যবহার হবে। আরেকটা পসিবিলিটি, সম্ভাবনা। হি মাইট কাম, সে আসতে পারতো। হি মে কাম, সে আসতে পারে। হি মে ফিনিশ দ্য জব, সে কাজটা করতে পারে, নিশ্চয়তা নেই। কিন্তু যদি বলে হি ক্যান ফিনিশ দ্য জব, বাট তখন আমরা আসছি নিশ্চিত ভাবে এটা পারে। যেই মেয়ে চলে আসছি, মে বা মে, নিশ্চয়তা কমে যাচ্ছে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে শুড। শুড, শুড এটা অ্যাডভাইস, মূলত অ্যাডভাইস এর ক্ষেত্রে এর ব্যবহার, অ্যাডভাইস, ঠিক আছে?
বাক্য আমি নিচ্ছি না, কারণ বাক্য খুব সস্তা। একটা জিনিস শুধু মনে রাখবে যে এই সমস্ত অক্সিলারি ভার্বের ব্যবহারের পরে মেন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। সে তুমি ক্যান প্রেজেন্টে, পাস্ট কুডে, কুড পাস্ট, যখন ক্যান লিখ আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট, ওটা আবার কুডটা দুটো আবার ডিড হয়ে যাবে না পাস্ট টেন্সে। সবসময় যে কোনো মডেল অক্সিলারির সঙ্গে ভার্বের ফর্মটা প্রেজেন্ট হবে, এটা মাথায় রাখবে, ব্যাস, আর কিচ্ছু না। আর এইগুলোকে মনে রাখতে হবে, ব্যাস, সোজা হিসাব। একটা মডেল অক্সিলারি তার সঙ্গে সবসময় মনে হবে ভার্বের যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হবে, ব্যাস, সে যে টেন্স হোক, ক্যান হোক, কুড হোক, মাস্ট হোক, মে হোক, মাইট হোক, প্রেজেন্ট ফর্মে ইউজ হবে, ব্যাস, এটা খেয়াল রাখবে মোডাল অক্সিলারির ক্ষেত্রে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে শুড অ্যাডভাইস বোঝায়, উপদেশ বোঝায়। অট টু কি বোঝায়? অব্লিগেশন। অট টু, OUGHT, অট টু কি বোঝায়? অব্লিগেশন। অব্লিগেশন বোঝায়, ঠিক আছে। আর উইল বা উড, উইল that is passed from would, প্রেডিকশন বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। উইল বা উড দিয়ে আমরা কি বলি? রিকোয়েস্ট আমরা করি, উড ইউ প্লিজ হেল্প মি, উড ইউ লেট মি ইয়োর পেইন, বলি আমরা। এইগুলো কাজে লাগবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সেগুলো কোথায় কি ব্যবহার করতে হয় এবং কোথায় কন্ট্রাক্টের ফর্ম ব্যবহার করতে হয়, এবং অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন কিভাবে করা উচিত। স্পোকেন ইংলিশ মানে ইংরেজি বলা না, যা খুশি করে বলা নয়। হ্যাঁ, যা খুশি বললাম জঘন্য প্রোনাউন্সিয়েশনে, ওটাকে আমি বলে মনে করি, ওগুলো শেখার আছে। আইপি এর অ্যালফাবেটগুলোকে চেনা দরকার। আমাকে অনেকে অনুরোধ করেছেন স্পোকেন ইংলিশে ক্লাস করা নিয়ে। আমি তখন বলেছি আগে এইগুলোকে, ধারণাগুলোকে তৈরি করো, তারপরে স্পোকেন ইংলিশ। অবশ্যই আসবো আমি, কিন্তু আমি আর 5 জনের মতো শেখাবো না। যখন তোমার বাক্য সম্পর্কে স্বচ্ছ পরিষ্কার ধারণা তৈরি হবে, মনে রাখবে, তখন তুমি যে কোনো সেন্টেন্স ইমিডিয়েটলি ফর্ম করতে পারবে। আর যখন তুমি জাস্ট ওই তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া বুলবুল করে বলছো, আজকে বলবে কালকে আর বলতে পারবে না, মিস করবে, ভুল বলবে। কিন্তু যখন তোমার একটা বাক্যের সম্পর্কে টোটাল ধারণা তৈরি হবে, এই জন্য এত ডিটেলে আমি সমস্তগুলো আলোচনা করি, যখন ধারণা তৈরি হবে তখন তোমার কাছে স্পোকেন ইংলিশ কোনো ম্যাটারই করবে না। কোনটা শুধু শিখে নেবো, কিভাবে প্রোনাউন্সিয়েট করতে হয়, উচ্চারণটা কিভাবে করতে হয়, সেটা আমি শেখাবো যথাযথভাবে। একটা ইংরেজি ভাষা, তাকে যদি জঘন্যভাবে উচ্চারণ করি, কেমন শোনায়? আমার বাংলা ভাষাকে কেউ যদি বিকৃতভাবে উচ্চারণ করে, আমি কি বলবো? হাসবো, ঠিক আছে। এমনিতে যখন আমাদের স্থান ভেদে বাংলার কিছু কিছু ক্রিয়ার বা ইত্যাদি পরিবর্তনগুলো হয়, তখন তো আমরা সেগুলো নিয়ে মজা করি বা হাসি। তাহলে অন্যের ভাষাটাও ঠিক করে বলা উচিত, আমার যথাযথভাবে উচ্চারণ করা উচিত, ঠিক আছে। এই কারণে শিখতে হবে। তো এগুলো আগে ধারণা তৈরি করে। এটা আমি কি বললাম? এটা প্রেডিকশন বা রিকোয়েস্ট। এটা প্রেডিকশন বোঝায় সম্ভাবনা, প্রেডিকশন অথবা ভবিষ্যৎবাণী বলতে পারি। প্রেডিকশন অর রিকোয়েস্ট, ঠিক আছে। প্রেডিকশন আর রিকোয়েস্ট বোঝায় এগুলো, ঠিক আছে। আর দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে একটা ডেয়ার আর একটা নিড। ডেয়ার আর নিড, এই দুটো, ডেয়ার নিড আমি আলোচনা করেছি ওই ভার্বের এর আগে। দেখবে এই ভার্বে যখন আমি এর আগে একটা, এই লাস্ট দুটো একটা ভিডিওর আগে আমি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, শুধু ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে, সেখানে আমি আলোচনা করেছি। এখানে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি বিষয়টা। কি বললাম? ডেয়ার, সাহস করা, আর একটা হচ্ছে নিড, প্রয়োজন। নিড নাউন হলে প্রয়োজন, ভার্ব হলে প্রয়োজন হওয়া। শুধু দুটো আমি শিখিয়ে বলেছিলাম, জিনিসটা মনে রাখবে যে
একমাত্র আমি যখন ওখানে ইনফিনিটিভ কথাটা বলেছিলাম, আমি একমাত্র বলেছিলাম এটা এই অক্সিলারি ভার্বগুলোর পর যখন তুমি অন্য ভার্ব ইউজ করছো, মেন ভার্বটা ব্যবহার করছো, যদি নেগেটিভ ফর্মে বাক্যটা হয় তখনই একমাত্র টু এর ব্যবহার হবে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ইনফিনিটিভের ব্যবহার হবে, অন্যথায় হবে না। ঠিক আছে, হি ডেয়ার্স নট টু চেঞ্জ ইট। এইখানে দেখো, এইখানে টু এর ব্যবহারটা হচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভ বাক্যে বলি, হি ডেয়ার্স চেঞ্জ ইট, এটা খেয়াল রাখবে শুধু, ডেয়ার সাহস করা, এটা একটা অক্সিলারি ভার্ব, মেন ভার্ব এটা। আবার নিড দিয়েও তাই একই রকম, হি নিড নট he needs not to do it। এখানেও দেখো নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যদি এটা অ্যাফার্মেটিভ বলি, হি নিডস ডু ইট, এটা খেয়াল রাখবে। এই জায়গাটা, এইগুলো হচ্ছে মূল, বাকিটা মনে রাখা তো কোনো সমস্যা নেই, খুবই সহজ। এইগুলোকে খেয়াল রাখতে, যখন নেগেটিভ ফর্মে আমরা ইউজ করবো তখন টু এর ব্যবহারটা হবে, মেন ভার্বের আগে টুটা বসবে, যখন আমরা অ্যাফার্মেটিভ ফর্মে ব্যবহার করবো টুটা থাকবে না। এই সাবধানতাগুলো অবলম্বন করলেই বাক্য শিখতে পারবে। ধীরে ধীরে আস্তে আস্তে শেখো। ইংরেজি একটা দারুণ ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দর। এর তো সাহিত্যের দিক আমি পড়াবার সময় কিছু বলি অবশ্য, কারণ আরো সুন্দর, মানে এই যে ভাষা, যখন তুমি বেসিক্যালি খুব ভালো করে শিখবে, তোমরা যখন ভালো করে শিখবে তখন তুমি সেটাকে আলংকারিকও করতে পারবে, অর্নামেন্টেশন করতে পারবে, তার সুন্দরভাবে লিখতে হবে, দারুণ ভাষা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে। আগে বেসটাকে শিখতে হবে, মনে রাখবে, ভালো করে সঠিকভাবে বাক্য লেখা শিখতে হবে, তাকে অর্নামেন্ট দিতে, কারণ যখন একটা কোনো কিছু স্ট্রাকচারটা খুব সুন্দর হয়, তাকে অর্নামেন্ট দিতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যে স্ট্রাকচারটা দুর্বল, অর্নামেন্ট চাপালে ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই, হ্যাঁ।